আবারও স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর এই ভালোবাসার উৎসবে। দর্শক, লাভেলো আইসক্রিম প্রেজেন্ট নিউজ 24 ভালোবাসার উৎসব পাওয়ার্ড বাই মিস্টার নুডলস। আমাদের এখানে অনেক তারকারা চলে এসেছেন, যাদের সঙ্গে আপনারাও যোগ দিতে পারেন, এসে সেলফি তুলতে পারেন, কথা বলতে পারেন তাদের সঙ্গে। যাদের যে প্রিয় তারকাদেরকে আপনারা টেলিভিশনে, মঞ্চে, বিভিন্ন জায়গায় দেখেন, পর্দায় যাদেরকে দেখেন, তারা কিন্তু আমাদের এখানে উপস্থিত হয়েছেন। তাদের সঙ্গে আপনারাও দেখা করতে পারেন, কথা বলতে পারেন, ছবি তুলতে পারেন, সেই ব্যবস্থা রয়েছে। অনেক আয়োজন রয়েছে আমাদের এখানে, সেই আয়োজনগুলোর খোঁজ খবর জানবো। এবং দর্শকদের জন্য লাভেলো আইসক্রিমের পক্ষ থেকে ফ্রি আইসক্রিম খাওয়ার ব্যবস্থা রয়েছে এখানে। যারা আসতে চান, ভালোবাসার এই উৎসবে যোগ দিতে চান, চলে আসতে পারেন আমাদের এখানে। যার শুধু আইসক্রিম নয়, এখানে মেহেদি পরানো থেকে শুরু করে আরও অনেক মজার আয়োজন রয়েছে দর্শনার্থীদের জন্য। এবং এখানে একটা বিষয় জানাতে চাই যে আসলে যে কেউ এখানে আসতে পারেন এবং আমাদের এই অনুষ্ঠান চলবে রাত 9টা পর্যন্ত। অনেক বরেণ্য ব্যক্তিত্বরা কিন্তু আমাদের এখানে এসেছেন, যাদের সঙ্গে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে এরই মধ্যে দুজন অতিথি কিন্তু আমাদের ভালোবাসার মঞ্চে উপস্থিত আছেন। তাদের নিয়ে আমরা সংযুক্ত হচ্ছি সহকর্মী সানজিদা ইসলাম পদ্মার সঙ্গে। পদ্মা, ধন্যবাদ জায়েদ। দর্শক, ভালোবাসার মঞ্চে আবারও স্বাগত। আমাদের সাথে এবার আরও সুন্দর, খুবই চমৎকার একটি দম্পতি আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে। দর্শক, আমরা এবার কথা বলবো আমাদের জাতীয় দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ এবং তার স্ত্রী লোপা কায়সারের সঙ্গে। স্বাগত আপনাদের দুজনকে ভালোবাসার মঞ্চে। আচ্ছা ভাইয়া, আমরা শুরুতে আপনার কাছে জানতে চাই, খেলা এবং ভালোবাসা, খেলার প্রতি ভালোবাসা, তার মধ্যে থেকে আপনার জীবনে যে ভালোবাসা এসছে, এই গল্পটা যদি আমাদেরকে একটু বলেন, কেমন করে হলো? ধন্যবাদ আপনাকে। আসলে এই ভালোবাসা তো সবার প্রতি, আমিও খেলাধুলাকে যেন ভালোবাসি। তারপরে এই খেলার ফাঁকেই আমার বিশ্ববিদ্যালয়ের জীবনে যখন প্রবেশ করলাম, তখন আমার স্ত্রী লোপার সাথে পরিচয়। সেটা হলো 80 দশকের শেষে হবে, 89 সালে। পরে 90 সাল থেকে তার সাথে আমার আক্ত এবং পরিণয় এ পর্যন্ত চলে এসেছে। তো ভালোবাসা শুধু একজনের প্রতি না, আমি বলছি সন্তানদের প্রতি ভালোবাসা, মা বাবার প্রতি ভালোবাসা, এই ওভারঅল সব কিছু নিয়েই তো এই ভালোবাসা দিবস। পরিশেষে চ্যানেল নিউজ 24 প্রতিও ভালোবাসা রইল। তারা কষ্ট করে অনুষ্ঠানের আয়োজন করেছেন, সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছেন। আপু, আপনার কাছে একটু শুনবো, আপনি লেখিকা এবং আমি জানি যেটা লেখা, যে কোনো ধরনের সাহিত্য আসলে ভালোবাসার ইন্সপিরেশন। তা আপনার কাছে কি মনে হয়, ভালোবাসা দিবসে আজকে এই যে তরুণ প্রজন্ম এসছে, আপনাদের দুজনকে দেখছে, তাদের জন্য আপনার কি ধরনের বার্তা আছে, ভালোবাসার বার্তা? ভালোবাসা আসলে অসীম একটা ব্যাপার। এটা প্রতিদিনের একটা অনুভবের ব্যাপার। এটা একদিনে প্রতিষ্ঠা করা কোনো ব্যাপার না। আর এটা শুরুটা হয় পরিবার থেকে। সুতরাং যা শিখেছি, যা দেখেছি, যা শিখছি প্রতিদিন, সেগুলো নিজের ব্যবহারে, নিজের ছাত্রছাত্রীদের মধ্যে, নিজের পরিবারের মধ্যে এবং ইদানিংকালে আমার লেখার মধ্যে আমি প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। এবং আমার বিশ্বাস যে কোনো কিছু ভালোবেসে অনেক বেশি জয় করা যায় এবং ভালোবাসলে সেটা শতগুণে ফেরত আসে। ধৈর্যটা একটু থাকতে হয়, কারণ শর্তহীন ভালোবাসা এটাই মনে হয় জীবনের অনেক বড় একটা ব্যাপার। এটা দেওয়ার ক্ষেত্রেও নেয়ার ক্ষেত্রেও আমার কাছে তাই মনে হয়। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা শর্তহীন ভালোবাসার সম্পর্কে শুনছি। আসলে আমরা আরেকটু জানতে চাই, আরেকটু গভীরভাবে জানতে চাই যে মানে আপনার সাথে দেখা হওয়ার সময়টা, একদম আপনাদের প্রথম দেখা, বিয়ের আগের সময়টার কথা যদি একটু বলেন আমাদের। বিয়ের আগে আমার সাথে ওর পরিচয় হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি ইংরেজি ডিপার্টমেন্টে পড়ছিলাম। তো ও তখন ডাকসুর একটা ভোট চাইতে এসেছিল। তো যখন এসছে, তখন কোনো একটা কারণে হবে, আমি ঠিক জানি না কি কারণ, নিশ্চয়ই আমি আহামরি কিছু নই, কিন্তু সে আমার দিকে খুব তাকিয়েছিল আর আমি তার দিকে তাকিয়েছিলাম। ওটা হচ্ছে প্রথম দৃষ্টিতে ভালোবাসা। অনেক বেশি লম্বা, এইটা নিয়ে বোধহয় আমি তাকিয়েছিলাম। আর পরে ওকে যখন জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি দেখে তাকিয়েছিল, ও বলেছিল তোমার চোখ খুব সুন্দর ছিল, আমি এই জন্য তাকিয়েছিলাম। এখন আমি জানি না এই কথাটা আরও সবাইকে বলে কি না ইদানিংকালে, কিন্তু আমার বিশ্বাস যে ভালোবাসার বন্ধনে জীবনের যতগুলো পথ পাড়ি দিয়ে গেলাম, সেই জায়গাটা আমরা অটুট আছি। ভাইয়া, আপনার কাছে এবার শুনবো, আপনি জাতীয় দলের অধিনায়ক ছিলেন। আমরা আসলে ভালোবাসাকে সবসময় আমরা ব্যাপক অর্থে দেখছি, দেশের প্রতি ভালোবাসা, খেলার প্রতি ভালোবাসা। আপনার কাছে আমরা এই অনুভূতিগুলোর কথা একটু শুনবো। যখন খেলতেন, ডেফিনেটলি দেশের প্রতি তো ভালোবাসা থাকতে হবে, এবং আপনি যেই সেক্টরে কাজ করেন না কেন, এই কাজের ক্ষেত্রে ভালোবাসা থাকতে হবে। আমি ফুটবল খেলতাম, প্রচণ্ড ভালোবাসতাম ফুটবলকে। একদম শিশুকাল থেকে যখন আমি ছাত্র ছিলাম,
তখনও দেখা গেছে আমি এত ভালোবাসতাম ফুটবল, কোনো সময় ক্লাস ফাঁকি দিয়েও আমি ফুটবল খেলেছি। বা দেখা গেছে আমার ক্লাস চলাকালীন সময় অন্য একটি ক্লাসের গেমস ক্লাস চলছে, দেখা গেছে ক্লাস ফাঁকি দিয়ে সেখানে জয়েন করেছি, এবং এই জন্য অনেক সাজাও হয়েছে আমার স্কুল জীবনে, অনেক কথা আমার মনে পড়ে। আপু, আসলে একজন খেলোয়াড়কে যখন আপনি ভালোবাসলেন, একজন খেলোয়াড় আসলে একজন তারকা, তিনি পুরো দেশের, এই সময়টা আপনারা যেই সময়টাতে আপনারা একসাথে থাকেন, এছাড়া আসলে নিশ্চয়ই এমন অনেক সময় পেরিয়ে যায় আপনারা একসাথে হতে পারেন না। ব্যস্ত সময়ের এই ভালোবাসার কথা যদি একটু বলেন, কেমন করে দুজনের জন্য সময় বের করেন এর মধ্যে? খেলোয়াড়ের পাশাপাশি মানুষ হিসেবে কায়সার অসাধারণ। এই জিনিসটাই আমাকে বেশি আকর্ষণ করেছে, কারণ ও যেই সময়ে আমার সাথে পরিচয় হয়েছে সেই সময় একেবারে সে সুপারস্টার, একেবারে মেয়েরা হুমড়ি খেয়ে পড়ে পারলে যে বিশাল একটা কায়সার হামিদ, রানী হামিদের ছেলে কায়সার হামিদ। কিন্তু আমার সাথে যখন পরিচয় হলো ওই ব্যাপারগুলো তার ভিতরে দেখতাম না। হি ওয়াজ ভেরি হাম্বল, ভেরি সিম্পল অ্যান্ড ভেরি হিউমারাস অ্যাজ ওয়েল। ওর অসম্ভব দুষ্টামি করতে পারে একদম নির্লিপ্তভাবে, যে আপনি মানে এমনভাবে অদ্ভুত অদ্ভুত কথা বলবে, একদম বোকা বনে যাবেন এবং আবিষ্কারই করতে পারবেন না যে আপনি বোকা বনে আছেন। অনেকক্ষণ পরে যখন আবিষ্কার করবেন আপনি বোকা হয়ে আছেন, তখন কিন্তু সে ওই স্পটেই নাই। সো এরকম অনেক অনেক ঘটনায় আমি খুব ব্যথিতও হতাম, আবার খুব আন্দোলিতও হতাম, অভিভূতও হতাম। তো সব কিছু মিলিয়ে তার সাথে যখন আমার পরিণয় এবং সংসার শুরু হলো, বলবো হ্যাঁ কিছুটা ব্যস্ত, সেটা যে না খেলে সেও জীবনের কারণে, জীবিকার কারণে ব্যস্ত, কিন্তু সব কিছুর পরেও ভীষণ সহযোগিতা পাই। যতই ব্যস্ত থাকুক, মানে এই জিনিসটা বোধহয় খুব কম মানুষেরই ভাগ্যে হবে যে ওয়ার্কিং ডে, ইচ অ্যান্ড এভরিডে ওয়ার্কিং ডে, আমি প্রতিদিন বইমেলায় যাচ্ছি আমার উপন্যাসকে উপলক্ষ করে। প্রতিদিন কায়সার দুপুর 3টা থেকে রাত 10টা পর্যন্ত আমার সাথে বইমেলায় যায়। এটা জানি না কজন এতখানি সহযোগিতা পায়। যে কোনো কাজে, আমি বইয়ের কাজে, কিছু কাজে আমি ওকে বলছি, ও যেখান থেকে পারবে চলে আসবে, আমাকে নিয়ে যাবে। তো এই জিনিসগুলো সত্যি এখনও আমাকে অভিভূত করে। দর্শক, ভালোবাসার অনেক সুন্দর কিছু সংলাপ আমরা শুনলাম। এই যে এত ব্যস্ততা, এর মধ্য থেকেও দুজনের জন্য কিছুটা সময় বের করে নেওয়া, এই তো ভালোবাসা। এর মধ্যে এই যে আমাদের ভালোবাসার উৎসবে তারা এসেছেন, আমি একটু ভাইয়ের কাছে, কায়সার ভাইয়ের কাছে আবার জানতে চাইবো যে অনেক দর্শক আছে আপনার, অনেক ভক্ত আছে যারা আপনার খেলা দেখেছে বা যারা আপনার খেলা দেখেনি, তরুণ প্রজন্ম যারা, তাদের জন্য আপনার কি বার্তা আছে? আসলে আমার একটু আগে যেটা বলেছি, যে যেই পেশার সাথে থাকুক না কেন, কেউ ছাত্র আছেন, কেউ খেলাধুলার সাথে জড়িত, কেউ সাংস্কৃতিক সাথে জড়িত, কেউ রাজনীতির সাথে জড়িত, প্রত্যেকেই তার পেশাকে অবশ্যই ভালোবাসতে হবে। আপনি যেই চেয়ারে বসে আছেন, এই প্রফেশনও আপনাকে ভালোবাসতে হবে, তাহলেই আপনি সেই উন্নতি, সেই শিখরে উঠতে পারবেন। আমরা জাতীয় পুরস্কার পেয়েছি, আমার মা একজন দাবাড়ু, রানী হামিদ, উনিও জাতীয় পুরস্কার পেয়েছে দাবায়। আমার বাবা একজন ক্রীড়া সংগঠক, একই পরিবার থেকে, উনিও জাতীয় পুরস্কার পেয়েছেন, একই পরিবার থেকে 3 জন। তো আমরা সবাই পেশাকে ভালোবেসেছি বলেই আমরা সেই উচ্চ শিখরে আমরা পৌঁছতে পেরেছি। পরিশেষে নিউজ 24কেও আমি ভালোবাসি, বিধায় আমি এখানে এসেছি তাদের দাওয়াতে। ভালোবাসা রইল সবার প্রতি। ধন্যবাদ। আরেকটা জিনিস আমি জানবো, যেহেতু আপনার মায়ের কথা উঠেই এলো, আমরা আসলে ভালোবাসা দিবসে মায়ের প্রতি ভালোবাসা জানাতে ভুলে যাই। শুধু মাদার্স ডে তো নয়, আসলে প্রতিদিন মায়ের প্রতি ভালোবাসা আমাদের সবার থাকা উচিত। আপনার মা একজন তারকা খেলোয়াড়, তিনি দাবাড়ু, তিনি চ্যাম্পিয়ন, একজন নারী চ্যাম্পিয়ন। আমরা তার কথা একটু শুনি, মায়ের প্রতি ভালোবাসার কথা যদি একটু বলেন। হ্যাঁ, ডেফিনেটলি মায়ের প্রতি তো ভালোবাসা সবাই থাকতেই হবে। মাকে যদি অবহেলা করেন বা মা বাবাকে প্রতি একটা ভালোবাসা যদি না থাকে, একটা মানুষ, আমার মনে হয়, আমার বিশ্বাস যে সে উন্নতি শিখরে উঠতে পারে না। মায়ের দোয়াটা সবচেয়ে বড় জিনিস। যখনই বাসায় যাই, ডেফিনেটলি মা কিন্তু জিজ্ঞেস করবে প্রথমে যে কিছু খাবা কিনা, খেয়েছো কিনা, কিছু লাগবে কিনা, এটা কিন্তু মাই একমাত্র জিজ্ঞেস করে সবচেয়ে বেশি। তো মায়ের এখানে আসার কথা ছিল, হয়তো আমার আম্মা একটু অসুস্থ বিধায় আসতে পারে নাই আজকে। তো উনি শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে। অনেক ধন্যবাদ জনাব কায়সার হামিদ এবং লোপা। আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের মূল অনুষ্ঠানে, ভালোবাসার উৎসবে, আমাদের সহকর্মী জায়েদ এবং যোজনের কাছে। অনেক ধন্যবাদ। পদ্মা, আপনাকে ধন্যবাদ এবং আপনার 2 অতিথিকেও ধন্যবাদ। দর্শক, আপনারা আছেন নিউজ 24-এর ভালোবাসার উৎসব, লাভ হেলো প্রেজেন্ট নিউজ 24 ভালোবাসার উৎসব, পাওয়ার্ড বাই মিস্টার নুডলস। আমাদের এখানে অনেক আয়োজন রয়েছে, যেগুলোর কথা আগে বলছিলাম। যোজনা, আপনি যেমনটি বলছিলেন, কি হচ্ছে এখানে? আমরা দেখতে পাচ্ছি সব লালে লাল,
ভালোবাসার রং কি লাল? ভালোবাসার রং তো অবশ্যই লাল, তবে তারপরেও আমরা একটু দেখতে চাই যে আসলে আমাদের এখানে অতিথি যারা আছেন তারা আসলে কি রঙে নিজেদেরকে কিন্তু রাঙিয়েছে। ভালোবাসা রং বদলায় কিনা সেটি আমরা জানবো আমাদের যারা এখানে অতিথিরা আছেন তাদের কাছ থেকে। তার আগে আমরা কোথায় যাব? তার আগে আমরা যাব আমাদের সহকর্মী অর্থী এবং ঋষাদের কাছে। সহকর্মী অর্থী এবং ঋষাদ আছেন, আপনারা জানাবেন সেখানে কি হচ্ছে। আমরা বেশ জটলা দেখতে পাচ্ছি এবং অনেক মানুষজনের উপস্থিতি দেখতে পাচ্ছি। ঋষাদ, ধন্যবাদ জায়েদ এবং যোজনা আপনাদের দুজনকেই, এবং আপনাকে জানিয়ে রাখি যে আসলে লাভেলো প্রেজেন্টস নিউজ 24 ভালোবাসার যে উৎসব, সেই ভালোবাসার উৎসব কিন্তু আসলে শুধুমাত্র ভালোবাসা আমার আপনাদের ভিতরে সীমাবদ্ধ নেই। ভালোবাসাটা কিন্তু ছড়িয়ে পড়েছে সব জায়গায়, এবং এই একেবারে প্রথম থেকেই যদি বলি যে লাভেলো প্রেজেন্টস নিউজ 24 ভালোবাসার উৎসব, তো সেখানে কিন্তু লাভেলো আইসক্রিম আছে আমাদের সাথে, এবং এছাড়াও আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে আসলে এই এখানে কিন্তু আসলে আরও লাভেলো ছাড়াও কিন্তু আরও অনেকেই রয়েছে, এবং যেমনটি রয়েছে মমতাজ হার্বাল রয়েছে, এবং এছাড়াও মিস্টার নুডলস রয়েছে। তাদের একটু জায়গাগুলো আমরা একটু ঘুরে ঘুরে দেখতে চাই, যেমনটি আমাদের সাথে অনেকেই আছে। এবং জায়েদ এবং যোজনা, আপনি জানেন যে আসলে এই ভালোবাসা দিবসকে কেন্দ্র করে মানুষের যে নানা ধরনের আয়োজন, সেই আয়োজনের ভেতরেও কিন্তু আসলে এই যেমনটি আমরা একটা ফ্যাশন হাউসের সামনে আছি, আসলে এখানে কি হচ্ছে একটু জানি। আপনারা একটু বলুন যে আসলে আপনারা আজকে ভালোবাসা দিবস উপলক্ষে আমাদেরকে কোন সুবিধাগুলো দিচ্ছেন? আমাদের এখানে প্রোডাক্ট নিয়ে আসছি আমরা, পাঞ্জাবি, তারপরে আমাদের আছে শার্ট, তারপর মেন জুয়েলের আরও আছে টি শার্ট, পোলো শার্ট, এগুলো আমাদের আর কি আইটেম নিয়ে আসছি আজকে ফেয়ারে আমরা। এই আচ্ছা, তার মানে হচ্ছে ইনফিনিটি হচ্ছে শার্ট, পাঞ্জাবি, আরও অনেক কিছু দেখতে পাচ্ছি। আমরা আরেকটু অন্যান্য জায়গাগুলো একটু ঘুরে ঘুরে দেখি যে আসলে কি কি আছে সেখানে। যেমনটি একটু উপাসে দেখতে পাচ্ছি খুব মজার খাবার নুডলস দেখতে পাচ্ছি। আমরা একটু ঘুরে আসি সেই জায়গা থেকে, দেখে আসি আসলে ওখানে আসলে কি দিচ্ছে আমাদেরকে। এবং আপনাকে জানিয়ে রাখি যে ভালোবাসা দিবসের যে আয়োজন, সেই আয়োজনেও কিন্তু আসলে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আপনারা আসলে ভালোবাসা দিবসে আসলে নুডলস কেন বা স্যুপ কেন? আসলে আমরা ভালোবাসা দিবসে নুডলস এবং স্যুপ কেন এখানে নিয়ে আসতে একটা ইনস্ট্যান্ট নুডলস, যেটা বাংলাদেশে আমরাই প্রথম দিচ্ছি। 25 টাকা 40 গ্রাম পাচ্ছেন, ইনস্ট্যান্ট 3 মিনিটে আপনি খেতে পারবেন। 1 কাপ গরম পানি নেবেন, নেওয়ার পরে একটা 3 মিনিট ঢেকে রাখলে আপনি সাথে 3 মিনিট পরে খেতে পারতেছেন। এবং আমাদের একটা নতুন স্যুপ আসছে, যেটা বাংলাদেশে আমরা প্রথম নিয়ে আসছি, ইনস্ট্যান্ট স্যুপ। তো 1 কাপ গরম পানি নেবেন, প্যাকেটটা খুলে 1 কাপ একটা চামচ দিয়ে নেড়ে সাথে সাথে খেতে পারতেছেন। 1 মিনিটে আপনি স্যুপটা উপভোগ করতে পারতেছেন। আচ্ছা, নুডলস এবং স্যুপের ভালোবাসায় আসলে একাকার হয়ে যাক সব কিছু। এবং আপনাকে জানিয়ে রাখি যে আমাদের সাথে কিন্তু আরও অনেকেই থাকছেন, এবং নাট বল্টুর কিন্তু একটা আয়োজন রয়েছে রেডিও ক্যাপিটালের, এবং এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেহেদি পরানো হচ্ছে, মেহেদির যে উৎসবগুলো সেগুলো কিন্তু রয়েছে। তার ভেতরে দেখি আসলে আমরা দেখতে পাচ্ছি মমতাজ হার্বাল, এবং আসলে এই মেহেদি উৎসব, মেহেদি তো আসলে সব সময়কার উৎসব, তো আসলে এই উৎসবকে কেন্দ্র করে আপনারা আসলে কেমন ডিজাইন করছেন বা মেহেদির কি নতুনত্ব আনছে? এটা যেহেতু ভালোবাসা দিবস এবং ভালোবাসার রং হচ্ছে লাল, তো সুতরাং আমরা এখানে যারা আসবে তাদেরকে আমরা ভালোবাসার রং লাল রঙে রাঙিয়ে তুলব, এটা হচ্ছে আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। এবং পাশাপাশি আমাদের যে প্রোডাক্টগুলো আছে এখানে তারা দেখতে পারবে, এবং আমাদের প্রোডাক্টের গুণাগুণ মান সম্পর্কে তাদের সবাই ধারণা পাবে আর কি। এই জন্য হচ্ছে আসলে আমাদের স্টল দেওয়া, এবং আমাদের মূল টার্গেট হচ্ছে সবাইকে ভালোবাসার রঙে রাঙানো। আচ্ছা, সবাই যেহেতু এখানে আসছে, তো তাহলে এই অনুষ্ঠানটা আসলে সবার জন্য উন্মুক্ত, তো সবাই আসলে এখান থেকে আপনাদের কাছ থেকে কোনো সুবিধা পাচ্ছে কিনা আজকের দিনের জন্য? জি, এখানে সবাই এসে আমাদের যে কোনো প্রোডাক্ট ক্রয় করলে আমাদের যে মেহেদি দিয়ে তাদেরকে আমরা রাঙিয়ে দিচ্ছি, এবং যারা প্রোডাক্ট নাও কিনছে তাদেরকে আমরা মেহেদি হাতে পরিয়ে দিচ্ছি আর কি। আচ্ছা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা টিভি সেটের সামনে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, এই আয়োজন দেখছেন, তারা যে কোনো সময় চাইলে চলে আসতে পারেন আমাদের এই আয়োজনে উপভোগ করতে। ভালোবাসা দিবস উপলক্ষে আমাদের যে আয়োজন আমরা করেছি, এখানে অনেক আয়োজন করা হয়েছে, এবং এখানে অনেক তরুণ প্রজন্মের এবং বিভিন্ন বয়সী নানা রকমের মানুষ এসেছেন, তারা আমাদের অতিথি হিসেবে এসেছেন এই আয়োজন উপভোগ করতে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী যোজনা এবং জায়েদের কাছে। ভালোবাসার রং নিয়ে কথা বলছিলাম, তো ভালোবাসার রং কি হয়, বা আমরা জানি লাল, আসলে রং বদলায় কিনা বা ক্ষণে ক্ষণে বদলায় কিনা, কয়েক বছর পর বদলে যায় কিনা, সেটির জবাব জানতে ইচ্ছে করছে।
সেটির জবাব আমরা অবশ্যই জানবো দুজন বরেণ্য লেখক এবং কথা সাহিত্যিকের কাছ থেকে। আমাদের সঙ্গে ভালোবাসার মঞ্চে যোগ দেবেন সানজিদা ইসলাম পদ্মা এবং আমরা যোগ দিচ্ছি আমাদের অতিথির সঙ্গে। ধন্যবাদ যোজন। আমরা আবার ফিরে এলাম ভালোবাসার মঞ্চে। দর্শক, এবার আমাদের সাথে যেই দুইজন অতিথি আছেন তাদেরকে আসলে কোন বিশেষণে বিশেষায়িত করব আমার পক্ষে সেটা সম্ভব নয়। আমাদের সাথে আছেন জনপ্রিয় কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন এবং জনপ্রিয় কবি হেলাল হাফিজ। আসলে জনপ্রিয়তার কথা যখন আমরা বলি, সমালোচকদের কাছে হয়তো জনপ্রিয় একটা ঘরানা হতে পারে, আমার কাছে জনপ্রিয় মানে তাদের লেখা, তাদের এই যে শক্তি, তাদের সৃষ্টিশীলতা, এটা অনেক অনেক দর্শকের কাছে, অনেক অনেক পাঠকের কাছে পৌঁছে গেছে। আমরা কথা বলবো আমাদের প্রিয় লেখক ইমদাদুল হক মিলনের সঙ্গে। কেমন আছেন? আজকে তো খুবই ভালো আছি, কারণ ভালোবাসা দিবস। এই দিনটি ভালোবাসার জন্য নিবেদিত একটি দিন। খানিকক্ষণ আগে আমি এবং আমার অগ্রজ প্রতিম কবি হেলাল হাফিজ ভাই আমরা বসেছিলাম এখানকার একটা সোফায়। আমাদের পাশে বসেছিলেন বিখ্যাত নঈম নিজাম। তিনি আমাকে প্রশ্ন করলেন ভালোবাসার রং কি। আমি একটা রঙের কথা বললাম। তারপরে হেলাল ভাই বললেন যে না, ওটা ঠিক ভালোবাসার রং নয়। পরে আমরা দুজনে মিলে সিদ্ধান্ত নিলাম যে সব রং মিলে যে রং হয় সেটাই ভালোবাসার রং। কারণটা হচ্ছে ভালোবাসা এমন একটি ব্যাপার যেটি তোমার অন্তরকে নানা রকম রঙে রঙিন করে তুলবে। ভালোবাসার চোখ দিয়ে তাকালে পৃথিবীর সব কিছু রঙিন মনে হবে। ভালোবাসার চোখ দিয়ে তাকালে খুব অপ্রিয় কিছুও খুব প্রিয় হয়ে উঠবে, অন্ধকার আলোকিত হয়ে উঠবে। তুমি যেদিকেই ভালোবাসার চোখ নিয়ে তাকাও সেই দিকটা সুন্দর হয়ে উঠবে। সেই জন্য ভালোবাসার প্রকৃত অর্থে কোনো রং নেই, সব রং মিলে ভালোবাসা। আচ্ছা, অসাধারণ একটা কথা আমরা শুনলাম, সব রং মিলে ভালোবাসা। আমরা এবার চলে যাব কবি হেলাল হাফিজের কাছে। হেলাল ভাই, আমরা আপনার কবিতা শুনেছি, আমরা পড়েছি, আমরা শুনেছি আপনি বলেছেন কেন আমার হাতের মাঝে হাত থাকে না কেউ জানে না। আপনি কি জানেন কেন আপনার হাতের মাঝে হাত থাকে না? এই যে এত ভালোবাসা আপনার, সেই ভালোবাসা কেন আপনি ধরে রাখতে পারেন না? এবার একটু শুনি। আমাকে দ্রোহ এবং প্রতিবাদ, পাশাপাশি প্রেম ও বিরহের কবি বলেই মানুষ জানে। একটু খ্যাতিও হয়ে গেছে এই দুই বিশেষণে। আসলে আমার জন্ম থেকেই আমার এই দীর্ঘ যাপিত জীবন বেদনায়, বিচ্ছেদে, বিরহে মোড়ানো। তো জ্ঞান হওয়ার আগ পর্যন্ত এটা তেমনভাবে আমাকে আন্দোলিত করেনি, আলোড়িত করেনি, প্রভাবিত করেনি। কিন্তু বয়স যতই বেড়েছে, আমি যখন অনুভব করতে শিখলাম, বিশ্লেষণ করতে শিখলাম, পর্যবেক্ষণ শক্তি যখন তীক্ষ্ণ হলো, তখন মনে হলো যে সবার যে সব কিছু পেতে হবে কেন? এই যে আমি এত কিছু পেলাম না বা পাচ্ছি না, আমি তো এইটাকেও ভালোবাসায় রূপান্তরিত করতে পারি। এই বেদনাকে, এই বিরহকে আমি দুটো জিনিসে রূপান্তরিত করেছি। প্রথমত ভালোবাসায়, দ্বিতীয়ত আমার যে কাজ, কবিতার কাজ, যে কোনো শিল্পের কাজ। আমার মনে হয় মেলনও আমার সঙ্গে সহমত পোষণ করবে, বেদনা ছাড়া কোনো বড় শিল্প। হেলাল ভাই, আমি এখানে মাঝখান থেকে একটু কথা বলি। আমি অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি উক্তি পড়েছিলাম, দুঃখই কবিতার জননী। এবং এই দুঃখ বোধ, বেদনা বোধ ছাড়া কবিতা হওয়ার কথা না, শিল্প হওয়ার কোনো শিল্পই হওয়ার। শামসুর রহমান লিখেছিলেন, আমাদের ঘরের কড়িকাঠে চৌকাঠে দুঃখ তার লেখে নাম অবিরাম। তার মানে এটাই হচ্ছে আসলে কবিতা। আমি এই পুরো জিনিসটাকে আমার ওই যে ফেরিওয়ালা কবিতায় আনতে চেষ্টা করেছি, কষ্ট নেবে কষ্ট, এই কবিতাটাতে। তো যাই হোক, আমরা এই এমন একটি সুন্দর দিনে, ভালোবাসা তো আসলে প্রতিদিনের বিষয়, প্রতি মুহূর্তের বিষয়। সেটা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে। আমার ধারণা আমাদের এই কোলাহলপূর্ণ, অব্যবস্থিত একটি ভূখণ্ড,
অনিয়ন্ত্রিত, এখানে আমরা যদি ভালোবাসার চর্চাটা একটু ভালোভাবে করতে পারি, অনেক অনেক প্রবলেম, অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। তো এই যে আমি আমার জীবনকে যেভাবে চালাবো, যেভাবে নিয়ন্ত্রিত করব, যে পথে চলবো, আমার প্রথম যৌবনেই আমি একটা ছক কেটেছিলাম। সেখানে আমার প্রথম ছিল যেটা প্রাকৃতিক বিষয়, অক্সিজেন আমরা সহজেই পাচ্ছি বায়ুমণ্ডল থেকে। দ্বিতীয়ত ছিল শস্যদানা, যা না হলে আমাদের চলে না, আমরা কাজ করছি সেটার জন্যে। তৃতীয়ত ছিল প্রেম, চতুর্থত ছিল কবিতা। কিন্তু অক্সিজেন এবং শস্যদানা যদি জীবন বাঁচিয়ে রাখার জন্যে এতটা জরুরি না হতো, তাহলে আমার 1 নম্বরে প্রেমই থাকতো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই হচ্ছে আমার প্রেম সম্পর্কে মানে সামগ্রিক চুম্বক যে ধারণাটা। আমি জানি না আমাদের এই অনুষ্ঠানের সময় কতটুক দীর্ঘ, কিন্তু আমি আগেও মিলনকেও বলে রেখেছি আমি একটি প্রেমের কবিতা পড়বই। সেটা তো তোমাকে অবশ্যই পড়তে হবে। একজন প্রেমের কবি আজকের দিনে প্রেমের কবিতা পড়বে না, এটা তো হয় না, হতে পারে না। একটু শুনি আমরা। আমি তাহলে কবিতাটাই পড়ি প্লিজ। তুমি ডাক দিলে, একবার ডাক দিয়ে দেখো আমি কতটা কাঙ্গাল, কত হুলস্থুল অনটন আজন্ম ভেতরে আমার। তুমি ডাক দিলে নষ্ট কষ্ট সব নিমেষেই ঝেড়ে মুছে, শব্দের অধিক দ্রুত গতিতে পৌঁছব, পরিণত প্রণয়ের উৎস মূল ছোঁব, পথে এতটুকু দেরিও করব না। তুমি ডাক দিলে সীমাহীন খাঁ খাঁ নিয়ে মরুদ্যান হব, তুমি রাজি হলে যুগল আহ্লাদে এক মনোরম আশ্রম বানাবো। একবার আমন্ত্রণ পেলে সব কিছু ফেলে তোমার উদ্দেশ্যে দেব উজাড় উড়াল, অভয়ারণ্য হবে কথা দিলে লোকালয়ে থাকব না আর, আমরণ পাখি হয়ে যাব, খাবো মৌন মুগ্ধতা তোমার। অসাধারণ অসাধারণ, আমরা চমৎকার একটি কবিতা শুনলাম। আমরা একটু করতালি আশা করছি দর্শকের কাছে। একটা সময়ে মানুষ কোনো বিষয়ে খুশি হলে করতালি নিজে থেকে দিত, আর এখন আমাদের করতালিটা চাইতে হয়। মানে আমরা করতালিটাও দিতে ঠিক মতো চাই না। আমরা একটা জোরে করতালি পেতে পারি? অনেক অনেক ধন্যবাদ। তাও কিন্তু বলার পরে। আচ্ছা, আমি আপনার কাছে শুনতে চাচ্ছি আবার ভাইয়া। আমি হেলাল ভাইয়ের কবিতাটা শুনে আমি খুবই মুগ্ধ হলাম। আমি এমনিতেই প্রেমের কবিতার একজন ভক্ত পাঠক। আজকে আমাদের কালের কণ্ঠে আমরা একটি ভালোবাসার গল্পের প্রতিযোগিতার অনুষ্ঠান করেছিলাম, সেটার পুরস্কার বিতরণী ছিল আজকে। সেখানে আমি ভালোবাসা নিয়ে কিছু কথা বলেছি। আমি সেরকম দু একটি কথা এখানে বলতে চাই, আমরা শুনতে চাই। একটি কথা হচ্ছে, একজন স্প্যানিশ লেখক, সে নোবেল প্রাইজ পেয়েছে, তার নাম গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। তার একটি গল্প ছিল, গল্পটার নাম আমার এই মুহূর্তে মনে নেই। ছেলেটা প্রেমে পড়েছে, প্রেমে পড়ে সেটা তখনও কাউকে প্রকাশ করেনি। রাতের বেলা বাড়ি এসে খেতে বসবে, মা এক গ্লাস পানি দিয়েছে, তো ছেলেটা পানিটা ধরেছে খাওয়ার জন্য। ধরার পরে মাকে বলল কি, মা দেখো এই পানিটা না নীল হয়ে গেছে। তো মা ওর মুখের দিকে তাকিয়ে থেকে বলল, তোমার ব্যাপারটা কত দিনের? অর্থাৎ মা বুঝে গেলেন যে এই ছেলেটি প্রেমে পড়েছে এবং এখন ও যা কিছু দেখবে, যা কিছু ধরবে, সেটা ওর কাছে খুব রঙিন মনে হবে। রবীন্দ্রনাথের একটি গানের লাইন আছে, রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে। এই রংটা আসলে কি? এই রংটা ভালোবাসা। আজকের যে ভালোবাসা দিবস, চারদিকে এত রং, আমাদের বাইরের রংটাই প্রধান নয়। আমরা যেন আমাদের মনের রংটাকে প্রকাশ করি, আমাদের কাজে, আমাদের অনুপ্রেরণায়,
আমাদের প্রত্যেকটা জায়গায়। এবার হেলাল ভাইয়ের একটা গল্প বলে আমি বিদায় নিতে চাই। এটা 1971-এর গল্প। এই ঘটনাটা আমি জেনেছি নির্মলেন্দু গুণের একটি বই পড়ে। তার বইটির নাম হচ্ছে আত্মকথা 71। নির্মলেন্দু গুণ এবং হেলাল হাফিজ তারা নদীর ওই পারে গিয়ে আশ্রয় নিয়েছে 25শে মার্চের পরে। এপ্রিলের 2 তারিখে ওই এলাকা আক্রমণ করলো আর্মি। সবাই যেদিকে পারে দৌড়াচ্ছে, নির্মল দাও দৌড় দিয়েছেন। হেলাল ভাইকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। নির্মল দা আবার ফিরে আসছে, এসে দেখেন যে হেলাল ভাই একটা আয়না নিয়ে খুব সুন্দর করে চুল আঁচড়াচ্ছেন। ওদিকে গোলাগুলি চলছে, মানুষ মরে যাচ্ছে, ধুম ধারাক্কা, মানে যেভাবেই গোলাগুলি চলছে যাচ্ছে তাইভাবে মানুষ মরছে। আরেকজন মানুষ নির্বিকারভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছেন। নির্মলদা বলছে, তুমি কি করছো? এ তো গুলি লাগবে, মরে যাব আমরা। বলে, দাঁড়াও, চুলটা একটু আঁচড়ে নেই। এই হচ্ছে একজন কবি, এই হচ্ছেন একজন রোম্যান্টিক কবি। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা লেখক যুগলের সাথে আমাদের ভালোবাসার মঞ্চ শেষ করছি। এবার একটি বিরতি নিব, বিরতির পর আবার ফিরে আসছি। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।